ওমা, এটা যমজ বাচ্চা। রানীমার বেঁচে নেই। আমি আজ এখান থেকে একটি বাচ্চা নিয়ে যাব, না হলে আমি মরেই যাব। আজ থেকে ওর নাম আমি রাখলাম পদ্মবতী। না মন্ত্রীমশাই, আমি আমার মেয়ের জন্য ঘরে সৎমা আনতে পারবো না। এই মেয়ে, এই চুপ থাকতো, একেবারে জ্বালিয়ে মারছে। এই রাজ্যের সব সম্পদ নিজেদের হাতে করে ওই রাজা আর তার মেয়েকে রাস্তায় নামিয়ে দেব। তোমারে কি হাল হয়েছে দাদা ভাই? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? দে দে আগুন লাগিয়ে। আজকে অনেক বছর হয়ে গেল এই জঙ্গলের বাহিরে যাওয়া হয়নি। দাসিমা, ও দাসিমা, দেখো দেখো, ওরা আমার বাবার কি অবস্থা করেছে। দাদিমা, পদ্মবতী আর আমি একই রকম দেখতে কেন? তোকে কিন্তু বানর নাচ নাচিয়ে ছাড়বো বলে দিলাম। এই হলো চন্দ্রপুর রাজ্য, যেন এক শান্তি, সৌন্দর্য আর সুখে ভরা স্বপ্নপুরী, যেখানে নেই কোনো বাধা নিষেধ আর নিয়মকানুনের বেড়াজাল। আর এই হলেন রাজা বিজয় সিংহ আর রানী লাবণ্যময়ী। দীর্ঘ 5 বছরের প্রতীক্ষার পর রানী আজ 9 মাসের অন্তঃসত্ত্বা। তাই রাজ্যের সবাই ছিল খুব খুশি, আর এভাবেই হাসি খুশি আর শান্তিতে কাটছিল চন্দ্রপুর রাজ্য। কিন্তু একদিন এমন এক রাত এলো যে রাতে চন্দ্রপুর রাজ্যের সব হাসি খুশি মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। আরে, কি ব্যাপার কি কমলিকা? তোমায় এমন চিন্তিত তাকাচ্ছে কেন? আর রানীমা ঠিক আছে তো? রানীমায়ের যে কোনো সারা শব্দ পাচ্ছি না। হ্যাঁ, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। আর রানীমা কন্যা সন্তান জন্ম দিয়েছে। কি, রানীমায়ের কন্যা সন্তান হয়েছে? আলহামদুলিল্লাহ, এ তো বড় খুশির সংবাদ। তুমি দাঁড়াও বউ, আমি এক্ষুনি গিয়ে রাজামশাইকে জানাচ্ছি। না না, তুমি যেও না। দাসী, তুমি যাও, রাজামশাইকে গিয়ে খবর দাও। ঠিক আছে দাইমা, আমি এখনই যাচ্ছি। আর তুমি আমার সাথে একটু আসো তো। সে কি, এই সময় আবার আমায় কোথায় নিয়ে যাবে? আহা, আসো না আমার সাথে। এই বলে কমলিকা নিতাইকে রানীমায়ের কক্ষে নিয়ে এলো। কি ব্যাপার কি কমলিকা, তুমি আমায় এই কক্ষে এনেছো কেন? ওই যে দেখো। ওমা, এ যে যমজ বাচ্চা, এ যে বড় খুশির কথা। কিন্তু এই খুশির ভিতর লুকিয়ে আছে অনেক বড় দুঃখ। দুঃখ? কি দুঃখ কমলিকা? রানীমার বেঁচে নেই। কি, রানীমার বেঁচে নেই? হায় আল্লাহ, এ তুমি কি করলে? আল্লাহ যা করেন তা তো সবার ভালোর জন্যই করেন। মানে এই যমজ বাচ্চার মধ্যে একটি বাচ্চা আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। না কমলিকা, এ হতে পারে না। আমি রাজামশাইয়ের কাছে দোষী হতে পারবো না, আর এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না। অন্যায়? কোনটা অন্যায়? আমি তো এতদিন কত মায়ের কোলে কত সন্তান তুলে দিয়েছি। কই, আল্লাহ তো এখনো আমার কোলে একটা সন্তানও দেয়নি। কমলিকা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই 2টি বাচ্চার মধ্যে আল্লাহ একটি বাচ্চা আমাদের জন্যই পাঠিয়েছে। আমি এখান থেকে একটি বাচ্চা আমার সঙ্গে করে নিয়ে যাব। আমি মায়া মমতা দিয়ে নিজের মেয়ের মতো বড় করব। কিন্তু এইটা তো অন্যায় কমলিকা, আর এইটাকে চুরি বলে। না না, আমি এই অন্যায় কাজ কখনোই করতে পারবো না। না, এটা কোনো অন্যায় না। আমি আজ এখান থেকে একটি বাচ্চা নিয়ে যাব, না হলে আমি মরেই যাব। না না কমলিকা, তুমি একথা বলো না। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, আমার কোনো আপত্তি নেই। তুমি দাঁড়াও, আমি এখান থেকে
একটা রাজকুমারীকে তোমার কোলে তুলে দিচ্ছি। এই বলে নিতাই যমজ রাজকুমারীর মধ্যে একটি রাজকুমারীকে কমলিকার কোলে তুলে দিল। আর কমলিকা সবার চক্ষুর আড়াল হতে রাজকুমারীকে নিয়ে পালিয়ে গেল। আর ওইদিকে রাজামশাই মহলে এসে তার রানীর মৃত্যুর কথা শুনে কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগলো, হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো! আমার এই দুধের বাচ্চা এখন মা ছাড়া কিভাবে থাকবে? রাজামশাই, আপনি ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন। অন্তত এই রাজকুমারীর মুখের দিকে তাকিয়ে আপনি শান্ত হন। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমাকে এখন ভেঙে পড়লে চলবে না। আজ থেকে আমি ওর মা, আমি ওর বাবা। দে দে লতা, আমার সন্তানকে আমার কোলে দে। আজ থেকে ওর নাম আমি রাখলাম পদ্মবতী। কোনো দিন কোনো দুঃখ কষ্ট তোকে ছুতে পারবে না মা। আমি তোকে এই দুনিয়ার সব সুখ এনে দেব। সেই দিনের পর থেকে রাজামশাই রাজকুমারী পদ্মবতীকে খুব আদর যত্নে লালন পালন করতে থাকে। আর এইদিকে কমলিকা রাজার আরেক রাজকুমারীকে মায়ের আদর মমতায় লালন পালন করতে লাগলো। তারা রাজকুমারীকে পেয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কমলিকা যেন বহু যুগ পরে মাতৃত্বের স্বাদ পেয়েছে। দেখো দেখো, আমার রাজকন্যা কেমন করে হাসছে আর খেলছে। জানো গো, ওকে দেখলেই না আমার পরাণটা জুড়িয়ে যায়। হ্যাঁ গো কমলিকা, তুমি ঠিকই বলেছ। আমারও এই কয়েকদিনে এই মেয়েটার প্রতি বড্ড মায়া জমে গেছে। এখন আমার মনে হচ্ছে তুমি সেই দিন যা করেছিলে ঠিকই করেছিলে। সত্যি গো, এই দুনিয়াতে সন্তান আল্লাহর একটা অনেক বড় নেয়ামত। আচ্ছা, অনেক দিনই তো হয়ে গেল, আমাদের মেয়ের তো কোনো নামই রাখা হলো না। তাই তো, এতদিন হয়ে গেল আর আমার রাজকন্যার কোনো নামই রাখা হলো না। কি নাম রাখা যায়, কি নাম রাখা যায়? দূর, আমার মাথায় কিচ্ছুই আসছে না। বউ, তুমি না হয় একটা নাম রাখো। ঠিক আছে, আমিই নাম রাখছি। আমার এই সোনার টুকরা মেয়ের নাম আজ থেকে স্বর্ণলতা। বাহ বউ, নামটা তো দারুণ হয়েছে। এখন থেকে আমাদের মেয়ের নাম স্বর্ণলতা। বাহ রাজামশাই, আমাদের রাজকুমারী তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, মেয়েটা যতই বড় হচ্ছে আমার চিন্তা ততই বাড়ছে। রাজামশাই, আমি বলি কি, আপনি আর একটা বিয়ে করুন। আমাদের রাজকন্যারও তো একটা মায়ের দরকার আছে। না মন্ত্রী মশাই, আমি আমার মেয়ের জন্য ঘরে সৎমা আনতে পারবো না। কিন্তু রাজামশাই, এইভাবে কতদিন চলবে বলুন? এখন তো আপনাকে রাজ্যের সব কাজ বাদ দিয়ে রাজকুমারীকে সময় দিতে হচ্ছে। এইভাবে চলতে থাকলে তো রাজ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। এর চেয়ে ভালো আপনি আর একটা বিয়ে করে নিন। তাহলে এই রাজ্য নতুন একটা রানীর মা পাবে, আর আমাদের রাজকুমারীও নতুন একটা মা পাবে। কিন্তু এমন মেয়ে আমি কোথায় পাবো যে আমার এই রাজ্য আর আমার রাজকন্যাকে দেখে শুনে রাখবে? রাজামশাই, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার বোন কল্যাণী খুব ভালো মেয়ে। সে রাজকুমারীকে আদর যত্ন স্নেহ দিয়ে মানুষ করবে। কিন্তু আর কোনো কিন্তু না রাজামশাই, আপনি বললেই আমি বিয়ের সব বন্দোবস্ত করে দেব। ঠিক আছে মন্ত্রী, তবে তাই হোক। সে যদি আমার মেয়েকে মায়ের আদর মমতা দিয়ে মানুষ করতে পারে তবে আমার আর কোনো আপত্তি নেই। ঠিক আছে রাজামশাই। এরপর কয়েকদিনের মধ্যেই রাজামশাই মন্ত্রীর বোন কল্যাণীকে রাজ্যের রানী করে ঘরে তোলেন। শোনো কল্যাণী, আমি তোমাকে শুধু বিয়ে করেছি আমার এই মেয়ের জন্য। আজকে থেকে
আমি তোমায় একটাই দায়িত্ব দিলাম, আমার এই মেয়েটাকে দেখে শুনে রাখবে। ঠিক আছে রাজামশাই, আজ থেকে পদ্মবতী শুধু আপনার একার মেয়ে না, ও আমারও মেয়ে। আর ওকে নিয়ে এখন থেকে আর আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। আজ থেকে ওর সব দায়িত্ব আমার। উফ, মরণ! এই মেয়ে, এই চুপ থাকতো, একেবারে জ্বালিয়ে মারছে। ধুর! না, এখানে তো আর থাকাই যাচ্ছে না। সারা দিন কান্না করে করে আমার মাথাটাই খেয়ে নিচ্ছে। কি ব্যাপার কি কল্যাণী, মেয়েটা এতক্ষণ ধরে কান্না করছে, তুমি ওকে কোলে নিচ্ছ না কেন? আর ওর তো মনে হয় ক্ষুধা লেগেছে। মানে আমি তো এক্ষুনি যাচ্ছিলাম ওর জন্য দুধ আনতে, এর মধ্যেই আপনি এসে পড়েছেন। হয়েছে হয়েছে, যাও এক্ষুনি যাও, আমার মেয়ের জন্য দুধ নিয়ে আসো, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, একটা দায়িত্ব দিয়েছি সেটাও ঠিকমতো পালন করতে পারো না। এইভাবেই কল্যাণী রাজকুমারী পদ্মবতীকে দিনের পর দিন অবহেলা করতে থাকে। দাদা ভাই, এইভাবে আর কতদিন চলবে বলো তো? আমি যে আর সহ্য করতে পারছি না। সারা দিন ওই মেয়েটার কান্নাকাটি আমার আর ভালো লাগছে না। আরে বোন, একটু ধৈর্য ধর। এই রাজমহল আর এই রাজমহলের সব সম্পদ আগে নিজেদের হাতে করি, তারপর ওই রাজামশাইয়ের একটা ব্যবস্থা করব। হ্যাঁ দাদা ভাই, এই রাজ্যের সব সম্পদ নিজেদের হাতে করে ওই রাজা আর তার মেয়েকে রাস্তায় নামিয়ে দেব। এই না হলো আমার বোন, তোকে তো এখানে বিয়ে দিয়েছি এই রাজ্যের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। অনেক দিন ধরেই এই সম্পত্তির প্রতি আমার অনেক লোভ। দাঁড়া বোন, একটা সুযোগ পাই, তারপরে এই সব সম্পত্তি আমাদের নিজেদের নামে করে নেব। কে কার সম্পত্তি হাতিয়ে নেবে শুনি? সেনাপতি, এই বেঈমান মন্ত্রীকে এক্ষণে কারাগারে নিক্ষেপ করো। রাজামশাই, না না রাজামশাই, এ কাজ করবেন না, আপনি আমায় ভুল বুঝছেন। না, আমি কোনো ভুল বুঝছি না, আমি তোর সব কথা শুনে নিয়েছি। এখন আমি যা করছি তা ঠিকই করছি। তুই আমার বিশ্বাসের সদ্ব্যবহার করেছিস, তোকে তো এখন কারাগারে বন্দি থাকতেই হবে। রাজামশাই, আমাকে এইবারের মতো মাফ করে দিন রাজামশাই। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে অনেক দূর চলে যাব। এই রাজমহলের আশেপাশেও আমাকে আর দেখবেন না রাজামশাই, আমায় মাফ করে দিন। না, তোকে মাফ করা যাবে না। তুই আমার বিশ্বাসের সদ্ব্যবহার করেছিস, তোকে তো কঠিন শাস্তি পেতেই হবে। আমি তোকে যাবজ্জীবনের জন্য কারাগারে বন্দি করলাম। সেনাপতি, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। এই বলে সেনাপতি বেঈমান মন্ত্রীমশাইকে কারাগারের দিকে নিয়ে গেল। আর এই দিকে কল্যাণী তার কৃতকর্মের জন্য রাজামশাইয়ের কাছে কান্নাকাটি করে মাফ চাইতে লাগলো। কল্যাণী, তোমায় আমি এই রাজ্যের রানী আর আমার রাজকন্যার মা করে এই রাজ্যে এনেছিলাম, কিন্তু তুমিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আমার ভুল হয়ে গেছে রাজামশাই, আমাকে মাফ করে দিন। না কল্যাণী, আমি তোমায় মাফ করতে পারবো না। আমার এই রাজ্যে বিশ্বাসঘাতকতার কোনো জায়গা নেই, তাই আজ এই মুহূর্তে তোমায় এই রাজ্য ত্যাগ করতে হবে। না না রাজামশাই, আমাকে এই মহল থেকে বের করে দিবেন না। আমার যে অনেক অসম্মান হবে, আমাকে যে কেউ কোথাও ঠাঁই দিবে না। একথা তোমার আগেই ভাবা উচিত ছিল কল্যাণী, এখন আর এসব কথা বলে লাভ নেই। রাজামশাই, আমাকে মাফ করে দিন। আমাকে একটা বার সুযোগ দিন, আর একটা বার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আমি রাজকুমারীকে আর কোনো দিনও অবহেলা করব না। ঠিক আছে কল্যাণী,
আমি যেহেতু তোমায় এই রাজ্যের রানী করে এনেছিলাম, তাই সেই সুবাদে আমি তোমায় শেষবারের মতো একটা সুযোগই দিচ্ছি। তুমি আমার মেয়েকে আর কোনো দিনও অবহেলা করবে না। ঠিক আছে রাজামশাই। এরপর কেটে যায় বেশ কয়েকটি দিন। কল্যাণী রাজকুমারীর আদর যত্ন করে রাজামশাইয়ের মন জয় করে নিল। রাজামশাই খুশিতে কল্যাণীকে বলল, কল্যাণী, তুমি তো এই কয়েকদিনে আমার মন জয় করে নিয়েছো। তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই। রাজামশাই, মানুষ তো ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে। আমিও আমার ভুল বুঝতে পেরে তা শুধরে নিয়েছি। বাহ কল্যাণী, বাহ, তোমার প্রতি আমি অনেক খুশি। মহারাজ, আপনি খুশি থাকলেই আমি খুশি। কিরে দাসী, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ রানীমা, সব ঠিক আছে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি, আপনারে কেউ দেখতে পারবে না। এখন আমার সাথে চলুন তো। ঠিক আছে, চল। কেউ যদি দেখে ফেলে দাসী, আমি কিন্তু তোর গর্দান নিয়ে নেব। ও নিয়ে আপনি চিন্তা করবেন না রানীমা, আপনি চলুন আমার সাথে। এই বলে কল্যাণী আর দাসী কারাগারের দিকে আসে মন্ত্রীর সাথে দেখা করতে। দাদা ভাই, আরে বোন, তুই এখানে? তোকে কেউ দেখেনি তো? না দাদা ভাই, আমাকে কেউ দেখেনি। তুমি ও নিয়ে চিন্তা করো না। কিন্তু তোমার এ কি হাল হয়েছে দাদা ভাই? দেখেছিস বোন, ওই রাজামশাই আমার কি হাল করেছে। আমি এখানে একদমই ভালো নেই বোন। তোমার এই কষ্ট আমি আর দেখতে পারছি না দাদা ভাই। তুমি দাঁড়াও, তোমাকে যে এত কষ্ট দিয়েছে আমি তাকে শেষ করে দিব। কিন্তু বোন, এইবার ধরা খেলে যে আর রক্ষে থাকবে না। ও নিয়ে তুমি চিন্তা করো না দাদা ভাই। এইবার আর ওই ভুল করব না। এইবার রাজামশাইকে ছলে বলে কৌশলে মারব। ছলে বলে কৌশলে? কিন্তু কিভাবে? ও তুমি সময় হলেই জানতে পারবে দাদা ভাই। তোমার এই বোন খুব শীঘ্রই তোমাকে এই কারাগার থেকে মুক্তি করবে। হ্যাঁ, আমি জানি বোন, তুই এত তাড়াতাড়ি হার মানার মতো মেয়ে না। আচ্ছা দাদা ভাই, আমি এখন চলে যাচ্ছি। কেউ দেখে ফেললে আবার সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে বোন, যা তাহলে। এই তো এই পায়েসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি। এই পায়েস খেয়ে তো রাজামশাই চিরকালের মতো ঘুমিয়ে যাবে, আর এই সব সম্পত্তি আমার হয়ে যাবে। এই বলে কল্যাণী বিষ মিশ্রিত পায়েস মহারাজের কক্ষে নিয়ে এলো। আহ, কি সুন্দর সুবাস বের হচ্ছে কল্যাণী। কি রান্না করেছো? মহারাজ, আপনার জন্য আমি নিজের হাতে পায়েস রান্না করেছি। ঠিক আছে, রেখে দাও, আমি পরে খেয়ে নেব। না মহারাজ, আপনাকে এক্ষুনি খেতে হবে। আমি অনেক কষ্ট করে আপনার জন্য রান্না করেছি। আচ্ছা ঠিক আছে, দাও। এই বলেই মহারাজ বিষ মিশ্রিত পায়েস খেয়ে নিলেন, আর মুহূর্তেই মহারাজ অসুস্থ হয়ে পড়লেন। এ এ কি, আমার আমার এমন গলা আর বুক জ্বলছে কেন? কল্যাণী, তুমি এই পায়েসে কি মিশিয়েছ? আমার আমার গলাটা জ্বলে যাচ্ছে। আহ এভাবেই ছটফট করতে করতে মহারাজ তার জ্ঞান হারিয়ে ফেলল। রাজমহলে সবাই ছুটে আসলো। সারা মহলে যেন এক হইচই কাণ্ড বেঁধে গেল। আশেপাশের গ্রাম থেকে অনেক পণ্ডিতকে ডাকা হলো, কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারল না। শুনুন রানীমা, মহারাজা যে অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে না তিনি আর সুস্থ হবে। বিষের প্রতিক্রিয়ায় মহারাজার জীবন বেঁচে গেলেও তার শরীরের প্রতিটি অঙ্গ বিকল হয়ে গেছে। ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি তাহলে এখন আসুন। কি রাজামশাই, কেমন দিলাম?
আমার এই রাজ্যে বেঈমানের কোনো জায়গা নেই। বলি রাজামশাই, সেই দিন যদি এই বেঈমানকে এই মহলে জায়গা না দিতেন, তাহলে তো আজকে আপনার এই অবস্থা দেখতে হতো না। কিন্তু এত কিছু করেও তো আপনাকে এই দুনিয়া থেকে সরাতে পারলাম না। শুকনো পুঁটি মাছের প্রাণ নিয়েও এখনো বেঁচে আছেন। ইচ্ছে করছে এক্ষুনি গলা টিপে মেরে ফেলি। না বোন, এই কাজ করিস না, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কেন দাদা ভাই, কি বিপদ হবে? আমি উকিলের সাথে কথা বলেছি। উকিল বলেছে এই রাজ্যের সব সম্পত্তি রাজা রাজকুমারী পদ্মবতীর নামে লিখে দিয়েছে। রাজকুমারীর বয়স যখন 18 বছর পূর্ণ হবে, তখন আইনতভাবে এই রাজ্যের সব সম্পত্তি পদ্মবতীর হয়ে যাবে। কিন্তু তার আগে যদি রাজা বা রাজকুমারীর মধ্যে কেউ যদি মারা যায়, তাহলে এই সব সম্পত্তি রাজ্যের সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তুমি এসব কি বলছো দাদা ভাই? তাহলে কি আমরা কোনো দিনও এই সম্পত্তি ভোগ করতে পারবো না? পারবো বোন, পারবো। রাজকুমারীর বয়স যখন 18 বছর পূর্ণ হবে, তখন ওর কাছ থেকে সব সম্পত্তি লিখে নিব। তারপর রাজকুমারী আর রাজামশাইকে মেরে ফেলব। তাহলে ততদিন এই রাজাকে বাঁচিয়ে রাখতে হবে? হ্যাঁ, ততদিন এই রাজাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু যতদিন এই রাজামশাই বেঁচে থাকবে, ততদিন তিনি কারাগারে থাকবে। হ্যাঁ দাদা ভাই, উনি তোমায় কারাগারে অনেক কষ্ট দিয়েছে এতদিন। আজ থেকে এই মহারাজার জায়গা হবে কারাগারে। উনি সব দেখবেন, শুনবেন, কিন্তু কিচ্ছুই করতে পারবে না। হ্যাঁ বোন, ঠিক বলেছিস। এই বলে কল্যাণী আর মন্ত্রী রাজামশাইকে কারাগারে রেখে আসলেন। উফ, মরণ সারাদিন কাঁদতেই থাকে। দাসী, এই দাসী, এইদিকে আয় তো। এই নে, নিয়ে যা এই অলক্ষীকে। জন্মের পর তো ওর মাকে খেয়েছে, এখন আমাকে জ্বালিয়ে মারছে। আজকে থেকে ওর সব দেখাশোনা তুই করবি, আমি আর ওর দেখাশোনা করতে পারবো না। রানীমা, হ্যাঁ বল দাসী, কি হয়েছে? রানীমা, আমি এক গোপন সূত্রে জানতে পেরেছি সেই দিন বড় রানীমা যমজ 2টি কন্যা সন্তান জন্ম দিয়েছিল। দাসী, তুই এসব কি বলছিস? সকাল সকাল আমার সাথে ঠাট্টা করছিস না তো? না রানীমা, আমি আপনার সাথে ঠাট্টা করছি না। আপনার সাথে ঠাট্টা করলে যে আমার আর গর্দান থাকবে না। তাহলে সেই দিন যদি যমজ রাজকুমারী হয়ে থাকে, তাহলে আরেকটা রাজকুমারী কোথায়? রানীমা, সেই দিন ওই যমজ রাজকুমারীর মধ্যে একটি রাজকুমারীকে দাইমা চুরি করে নিয়ে গেছিল। কি বলছিস এসব? হ্যাঁ রানীমা, হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। ধুর, একটা ঝামেলা কাটতে না কাটতেই আর একটা উটকো ঝামেলা এসে পড়ল। আরে বোন, বাদ দে তো। ওকে তো চুরি করে নিয়েই গেছে। ও কি আর এই মহলে ফিরে আসবে? না দাদা ভাই, না। ওই রাজকুমারী যদি বড় হয়ে এই সম্পত্তির ভাগ চাইতে চলে আসে, তাহলে তো আরও বিপদ হয়ে যাবে। হ্যাঁ বোন, এইটা তুই ঠিক বলেছিস। তাহলে এখন কি করবি? কি আর করব, মেরে ফেলবো। এমনিতেও তো রাজামশাই জানে না যে তার একটা না 2টা রাজকন্যা আছে। রানীমা, একটা কথা বলি। তুই আবার কি বলবি মুখ পুরি? রানীমা, আপনারে যে আমি এত বড় একটা খবর দিলাম, আমারে কি উপহার দিবেন না? হ্যাঁ হ্যাঁ, তোর উপহার তুই সময় মতোই পেয়ে যাবি। ও লে লে লে, আমার সোনা বাচ্চাটা, তুই কান্না করিস না মা।
আমার সোনা বাচ্চাটার ক্ষুধা লেগেছে, একটু অপেক্ষা কর মা, তোর বাবা এক্ষুনি তোর জন্য দুধ নিয়ে আসবে। দেখুন মা কেমন করে আবার হাসছে। বৌমা, অনেকক্ষণ তো হয়ে গেল, নিতাই তো এখনো আসছে না। হ্যাঁ মা, অনেকক্ষণই তো হয়ে গেল, এখনো তো আসছে না। কোথায় যে দেরি করছে কে জানে। আর এইদিকে মেয়েটারও তো ক্ষুধা লেগেছে, কি যে করি। দাইমা, আরে দাসী, তুই এখানে কেন এসেছিস? চিন্তা করবেন না দাইমা, আমি রাজকুমারীকে নিতে আসিনি, আমি আপনাকে সতর্ক করতে এসেছি। সতর্ক করতে এসেছিস? কেন, কি হয়েছে? এরপর দাসী কমলিকাকে রাজমহলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। কি, ওরা আমার মেয়ের কথা জেনে গেছে? ওরা আমার মেয়েকে মেরে ফেলবে? হ্যাঁ দাইমা, ওরা সব জেনে গেছে। ছোট রানীমা খুবই খারাপ, ওরা যখন তখন এই বাড়িতে হামলা করতে পারে, আর রাজকুমারীকে পেলে তো রাজকুমারীকে মেরেই ফেলবে। হায় আল্লাহ, আমি এখন কি করি? আমার এই মেয়েটাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। দাইমা, আপনি একটা কাজ করুন, রাজকুমারীকে কিছুদিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিন। হ্যাঁ দাসী, তুই ঠিক বলেছিস। মা, তুমি কিছুদিনের জন্য আমার এই মেয়েটাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে ছোট রানীমার সন্দেহ হবে। ঠিক আছে বৌমা, আমি দিদিভাইকে নিয়ে কিছুদিনের জন্য এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব। ঠিক আছে মা, আমার এই মেয়েটাকে খুব সাবধানে আগলে রেখো। ঠিক আছে বৌমা, তুই চিন্তা করিস না। এই বলে বুড়িমা রাজকুমারীকে বাঁচানোর জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। বুড়িমা হাঁটতে হাঁটতে এক অজানা জঙ্গলে চলে এলো। এই জঙ্গলে দিদিভাইকে কেউ খুঁজতে আসবে না, এইখানে কয়েকদিনের জন্য দিদিভাইকে নিয়ে নিরাপদে থাকা যাবে। দেখি তো আশেপাশে কোনো পুরনো বাড়ি টাড়ি পাই কিনা। ওরে বাবা, এটা কিসের আওয়াজ? ও মা, এ যে বাঘ! হায় আল্লাহ, শেষমেশ কি এই বাঘের পেটেই যেতে হবে? কে আসো, বাঁচাও, আমাদেরকে এই বাঘের হাত থেকে বাঁচাও, কে আসো? এই বলে বুড়িমা বাঁচার জন্য আর্তনাদ করতে লাগলো, কিন্তু হঠাৎ করে এক বানর আর কিছু পশু পাখি এসে বুড়িমায়ের সামনে দাঁড়ালো, আর এটা দেখে বাঘ মামা ভয়ে দৌড়ে পালালো। বুড়িমা, তুমি ভয় পেও না, বাঘ চলে গেছে। কে তুই বাছা? ও মা, এ যে এক বানর, তা তুই কথা বলছিস কি করে? তুমি আমাকে দেখে ভয় পেও না বুড়িমা, এখানে আমার মতো অনেক জীবজন্তুই কথা বলতে পারে। কিন্তু তার আগে বলো তো, তুমি এই জঙ্গলে কি করছো? আমি অনেক বিপদে পড়ে এসেছি বাছা, সব কথা তোকে খুলে বলবো, কিন্তু তার আগে আমায় একটা থাকার ব্যবস্থা করে দে। ঠিক আছে বুড়িমা, চলো আমার সাথে। এ কথা বলে বানরটি বুড়িমাকে জঙ্গলের একটা ভাঙ্গা বাড়িতে আশ্রয় দিল। কি রে বোন, কিছু ভাবলি? কিভাবে ওই রাজকুমারীকে মারবি? হ্যাঁ দাদা ভাই, আমি সব ভেবে রেখেছি। কিভাবে মারবি? দাদা ভাই, শুধু শুধু ওদের সামনে গিয়ে ঝামেলা করা যাবে না, তাহলে গ্রামের সবাই আমাদেরকেই সন্দেহ করবে। তাই আমি ভেবেছি আজকে রাতের অন্ধকারে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেব। ব্যাস, তাহলেই এক রাতের মধ্যেই
আমাদের সব ঝামেলা শেষ হয়ে যাবে। ঠিক বলেছিস বোন, রাতের অন্ধকারে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আর আমাদেরকে কেউ সন্দেহ করবে না। বেলা গড়িয়ে রাতের অন্ধকার নেমে এলো। কল্যাণী তার পরিকল্পনা অনুযায়ী কমলিকার বাড়িতে আসলো। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? দে দে আগুন লাগিয়ে। দাদা ভাই, এতক্ষণে তো মনে হয় রাজকুমারী আর ওই বাড়ির সবাই পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস, এতক্ষণে তো মনে হয় ছাই হয়ে উড়ে গেছে। যাক বাবা, একটা রাজকুমারীর গল্প তো এখানেই শেষ হয়ে গেল। হ্যাঁ বোন, একটা রাজকুমারীর গল্প তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু বোন, রাজকুমারী পদ্মবতীর কী অবস্থা করবি? কি আর করবো দাদা ভাই, এখন তো কিছুই করা যাবে না। যতদিন না ওর 18 বছর পূর্ণ হচ্ছে ততদিন ওকে এইভাবে অবহেলা আর অত্যাচারেই বড় হতে হবে। আর যখন ওর বয়স 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন ওর কাছ থেকে সব লিখে নিব, তারপর না হয় ওর একটা ব্যবস্থা করব। হ্যাঁ বোন, এখন শুধু অপেক্ষার পালা। রাজকুমারীর 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখতে দেখতে কেটে গেল 17টি বছর। যমজ রাজকুমারীও এখন বেশ বড় হয়ে গেছে। একদিকে রাজকুমারী পদ্মবতী তার সৎমায়ের অবহেলার অত্যাচারে বন্দি পাখির মতো বেড়ে ওঠে। সে ছিল খুবই শান্ত স্বভাবের। আর অন্যদিকে রাজকুমারী স্বর্ণলতা তার দাদিমায়ের আদর যত্নে বেড়ে ওঠে। সে ছিল খুবই চঞ্চল স্বভাবের। বন জঙ্গলের পশু পাখি ছিল তার একমাত্র বন্ধু। সে মুক্ত পাখির মতো বন জঙ্গলে ঘুরে বেড়ায়। বন্ধু, কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোকে বলে কি হবে টিয়া? তুই কি আমার মন ভালো করতে পারবি? একবার বলে দেখোই না বন্ধু, আমি তোমার জন্য সব করতে পারবো। কি আর বলবো বন্ধু, আজকে অনেক বছর হয়ে গেল এই জঙ্গলের বাহিরে যাওয়া হয়নি। জানিস টিয়া, আমার খুব ইচ্ছে করে এই জঙ্গলের বাহিরের জগৎটা দেখতে। ও, এই ব্যাপার বন্ধু, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে নিয়ে আজকে এই জঙ্গলের বাহিরে ঘুরতে যাব। তুমি চলো আমাদের সাথে। না বন্ধু, দিদিমা জানতে পারলে খুবই বকাবকি করবে। দিদিমা যে এই জঙ্গলের বাহিরে আমায় যেতে বারণ করেছে। বন্ধু, তুমি চিন্তা করো না, আমাদের সাথে চলো, দিদিমা কিচ্ছু জানতে পারবে না। আর আমরা তো তোমার সাথে আছি, এখন চলো তো আমাদের সাথে। ঠিক আছে বানর দাদা, চলো। এ কথা বলে স্বর্ণলতা তার বন্ধুদের সাথে জঙ্গলের বাহিরে যেতে লাগলো। কিন্তু হঠাৎ তার দাদিমা এসে তাকে আটকে দিল। না দিদি ভাই, ওই দিকে যাস না, ওই দিকে যাস না দিদি ভাই। দাদিমা তুমি? হ্যাঁ দিদি ভাই, আমি। তুই এই জঙ্গলের বাহিরে যাস না দিদি ভাই, যাস না। কেন দাদিমা, তুমি কেন আমায় এই জঙ্গলের বাহিরে যেতে দাও না? আমারও তো ইচ্ছে করে এই জঙ্গলের বাহিরের জগৎটা একবার দেখতে। না না, আজকে তোমায় সব খুলে বলতেই হবে। তুমি কেন আমায় এই জঙ্গলের বাহিরে যেতে দাও না? দিদি ভাই, এই জঙ্গলের বাহিরে যে অনেক বড় বিপদ আছে, তাই আমি তোকে যেতে বারণ করেছি। বিপদ?
কি বিপদ দাদিমা? তুই সময় হলে একদিন সব জানতে পারবি দিদি ভাই। এখন আমার সাথে চল। ঠিক এইভাবেই দাদিমা স্বর্ণলতাকে এই জঙ্গলের বাহিরের জগৎ থেকে আগলে রেখেছে বছরের পর বছর ধরে। আর এইদিকে পদ্মবতী দিনের পর দিন তার সৎ মায়ের অত্যাচারের শিকার হয়। মা, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও মা। আমি কি ভুল করেছি? হতচ্ছাড়ি, কি ভুল করেছিস তা তুই নিজেও জানিস না? তোকে কতবার করে বলেছি ঘরের সব কাজ ঠিকমতো করতে। মা, আমি তো সব কাজই করছি। এই মেয়ে, এই, আমার মুখে মুখে একদম তর্ক করবি না। তুই ঠিকমতো কাজ করলে এইখানে এত ময়লা রয়ে গেল কি করে? মা, আমি তো সবই পরিষ্কার করেছিলাম। এই ময়লা কোথা থেকে এসেছে আমি দেখিনি মা। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। থাক না রানীমা, থাক। রাজকুমারীরে ছেড়ে দিন। বাচ্চা মেয়ে, কাজ করতে একটু ভুল হয়ে গেছে। আমি না হয় কাজটা করে দিচ্ছি, ওরে ছেড়ে দিন রানীমা। কি বাচ্চা মেয়ে? তোর খুব মায়া হচ্ছে ওর জন্য, তাই না? যা এখান থেকে, যা। আর একটা কথা বলবি তো তোকে এই মহল থেকে বের করে দিব। আর এই মেয়ে, কাজটা ঠিকমতো কর। এইভাবেই কল্যাণী দিনের পর দিন রাজকুমারী পদ্মবতীকে অত্যাচার করত। মা, ও মা, তুমি কেন আমায় জন্ম দিয়ে মারা গেলে? আমাকে কেন তোমার সাথে করে নিয়ে গেলে না? আমার যে আর সৎ মায়ের অত্যাচার সহ্য হচ্ছে না। পদ্মবতী মা, তুই কান্না করিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। না দাসীমা, কিচ্ছু ঠিক হবে না। আমি জানি কিচ্ছু ঠিক হবে না। এই মহলে তুমি ছাড়া আমায় আর কেউ বোঝে না। কাঁদিস না মা, তুই কাঁদিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। রাজা মশাই কারাগার থেকে বেরিয়ে এসে ওই খারাপ প্রাণীর একটা ব্যবস্থা করবে। দাদা ভাই, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না রে বোন, কিসের কষ্ট? যে রাজকীয়ভাবে আমায় আনার ব্যবস্থা করেছিস তাতে কষ্ট হওয়ার তো কোনো কথাই না। তা দাদা ভাই, এতদিন তো দেশের বাহিরেই কাটালে, তা তোমার ছোট বোনের কথা বুঝি একটুও মনে পড়েনি? কি যে বলিস বোন, তুই আমার একটা মাত্র বোন। তোর কথা ভেবেই তো এত তাড়াতাড়ি দেশে আসলাম। আমি তো ভেবেছি এখন থেকে দেশেই থাকবো। হ্যাঁ দাদা ভাই, খুব ভালো করেছো। তা বোন, পদ্মবতীর কি অবস্থা? এতদিনে তো মনে হয় বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ দাদা ভাই, এতদিনে বেশ বড় হয়ে গেছে। ওকে দিয়েই তো এই মহলের সব কাজ করাই। ভালো, খুব ভালো। যাকগে দাদা ভাই, ওসব কথা পরে হবে। অনেক দূর থেকে এসেছো, এখন কিছু খেয়ে বিশ্রাম নাও। পদ্মবতী, এই পদ্মবতী, এইদিকে আয় তো। হ্যাঁ মা, বলো, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ রে মুখপুরি, আমার দাদা ভাই এসেছে, দেখতে পারছিস না? যা, তার জন্য খাবার নিয়ে আয়। মা, রান্না তো এখনো হয়নি, আর একটু সময় লাগবে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো মা। কি, তুই আমায় অপেক্ষা করতে বলছিস? তবে রে, দাঁড়া। মা, আমাকে মেরো না মা, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও মা। তোকে আমি কখন বলেছি আমার দাদা ভাই আসবে তার জন্য রান্না করতে? এখনো রান্না কেন হয়নি?
মা, আমার শরীরটা ভালো না, তাই রান্না করতে একটু দেরি হয়ে গেছে। আহা কল্যাণী, কি করছিস কি? ছাড় ওকে, আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব। পদ্মবতী, তুই যা মা, রান্না কর, রান্না হলে নিয়ে আসিস। কি হলো দাদা ভাই, তুমি আমাকে আটকালে কেন? আরে বোন, তুই কি ওকে মারতে মারতে মেরেই ফেলবি নাকি? তুই ভুলে যাস না, ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু দাদা ভাই, ওর কাজকর্ম আমার একদমই দেখতে ইচ্ছে করে না। ওকে দেখলেই মনে হয় ওর গলা টিপে মেরে ফেলি। না বোন, এই কাজ করিস না। তুই তীরে এসে তরি ডোবার মতো কাজ ভুলেও করিস না। আর তো কিছুদিন আছে ওর 18 বছর পূর্ণ হতে, তারপর তুই ওকে মেরে ফেলিস। এখন কিছুই করিস না। হ্যাঁ দাদা ভাই, এই দিনের অপেক্ষাতেই তো এতদিন আছি। আর মাত্র কিছুদিন আছে, তারপর ওর 18 বছর পূর্ণ হয়ে যাবে। আল্লাহ, তুমি কেন আমায় বাঁচিয়ে রেখেছো? আমার যে এত কষ্ট আর সহ্য হচ্ছে না। জন্মের পরে মাকে হারালাম, আর এখন বাবাও কারাগারে বন্দি। আর এইদিকে সৎ মায়ের অত্যাচার, আমার যে আর সহ্য হচ্ছে না। পদ্মবতী, তুই কান্না করিস না মা। তুই একটা কাজ কর, তুই আজ এই মুহূর্তে এই মহল ছেড়ে পালিয়ে যা। ওরা যে তোরে বাঁচতে দেবে না মা, তুই পালিয়ে যা। না দাসিমা, আমি এই মহল আর আমার বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। জেদ করিস না মা, তোকে আজই এই মহল ছেড়ে পালাতে হবে, না হলে যে ওরা তোরে মেরেই ফেলবে। দাসিমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি ওই দুষ্টু রানী আর তার ভাইয়ের সব কথা শুনেছি। ওরা বলছিল আর কিছুদিন পরই তোর 18 বছর পূর্ণ হলে ওরা তোর কাছ থেকে সব কিছু লিখে নিয়ে তোকে আর রাজামশাইকে মেরে ফেলবে। তুমি এসব কি বলছো দাসিমা? আমি এখন আমার বাবাকে রেখে যাই কি করে? ওরা যদি আমার বাবার কোনো ক্ষতি করে? তুই রাজামশাইকে নিয়ে চিন্তা করিস না মা। মহারাজকে ওরা মেরে ফেলতে পারলে অনেক আগেই মেরে ফেলতো। তুই এখন এখান থেকে পালিয়ে যা মা। তোর দু চোখ যেদিকে যায় তুই সেদিকেই পালিয়ে যা। ঠিক আছে দাসিমা, তবে যাওয়ার আগে আমি আমার বাবার সাথে একবার দেখা করতে চাই। ঠিক আছে, চল আমার সাথে, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এ কথা বলে দাসিমা পদ্মবতীকে তার বাবার সাথে দেখা করানোর জন্য কারাগারে নিয়ে এলো। বাবা, তুমি তুমি কেমন আছো বাবা? ওরা ওরা এ কি অবস্থা করেছে তোমার? দাসিমা, ও দাসিমা, দেখো দেখো, ওরা আমার বাবার কি অবস্থা করেছে। বাবা, তোমার এই হতভাগী মেয়েটাকে তুমি মাফ করে দাও। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। পদ্মবতী মা, তুই তুই ভেঙে পড়িস না মা, তুই ভেঙে পড়িস না। এই সময় ভেঙে পড়লে যে চলবে না। তুই এখনই এখান থেকে পালিয়ে যা। ওরা ওরা যখন তখন চলে আসতে পারে, তুই পালিয়ে যা। ঠিক আছে দাসিমা, আমি যাচ্ছি। তুমি আমার বাবাকে দেখে রেখো। এ কথা বলেই পদ্মবতী সেই অভিশপ্ত মহল থেকে পালিয়ে এলো। হায় আল্লাহ, আমি আমি এ কোন জঙ্গলে এসে পড়লাম? আমি এখন কোথায় যাব, কি খাবো, কিচ্ছু বুঝতে পারছি না। আর এই দূর থেকে কিসের আওয়াজ ভেসে আসছে? আমার খুব ভয় করছে। কে কে গো তুমি?
তুমি এইভাবে কাঁদছো কেন? ও মা, তুমি তো দেখতে এক্কেবারে আমারই মতো। তুমি কে? কোথা থেকে এসেছো? দাদিমা, পদ্মবতী আর আমি একই রকম দেখতে কেন? আর তুমি কি ওকে চেনো? কি হলো দাদিমা, তুমি চুপ করে আছো কেন? বলো, ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? বলো দাদিমা, আজকে তোমায় সব কিছু খুলে বলতেই হবে। হ্যাঁ রে দিদি ভাই, আমি বলবো। আজ তোকে আমি সব কথা খুলে বলবো। তোকে যে সব কিছু জানানোর সময় হয়ে গেছে। এই বলেই দাদিমা স্বর্ণলতাকে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। দাদিমা, তুমি এসব কি বলছো? আমি রাজা বিজয় সিংহের রাজকন্যা, আর পদ্মবতী আমারই বোন। আমরা দুজন যমজ বোন। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ। পদ্মবতী বোন আমার। বাবা কোথায় বোন? আমার খুব ইচ্ছে করছে বাবাকে দেখতে। বাবাকে কিভাবে দেখবে বোন? আমাদের বাবাকে তো ওই খারাপ রানী 17টি বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে। এই বলেই পদ্মবতী রাজমহলে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা স্বর্ণলতাকে খুলে বলল। কাঁদিস না বোন, তুই কাঁদিস না। এখন আর তুই একা না, আমিও তোর সাথেই আছি। যারা আমার বাবা আর বোনের সাথে এত অন্যায় অবিচার করেছে, আমি তাদের উচিত শিক্ষা দেব, আর আমাদের বাবাকেও কারাগার থেকে মুক্ত করব। সত্যি বোন, তুমি পারবে আমাদের বাবাকে উদ্ধার করতে? হ্যাঁ বোন, আমি পারবো। আজ আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমাদের বাবাকে কারাগার থেকে উদ্ধার করব, আর ওই দুষ্টু রানী আর তার ভাইয়েরও একটা ব্যবস্থা করব। কিন্তু কিভাবে বোন? ওরা যে অনেক খারাপ। ওরা ওদের স্বার্থ হাসিলের জন্য সব কিছু করতে পারে। তুই চিন্তা করিস না বোন, আমি ওদের থেকে আরও বেশি খারাপ। তুই একটা কাজ কর, তুই কিছুদিন এই বাড়িতে দাদিমায়ের সাথে বিশ্রাম নে, আর আমি তোর জায়গায় পদ্মবতী হয়ে ওই রাজমহলে প্রবেশ করব। না দিদি ভাই, আমি তোকে ওখানে একা যেতে দেব না। ওরা যদি তোর কোনো ক্ষতি করে। দাদিমা, তুমি চিন্তা করো না, আমরাও যাব স্বর্ণলতার সাথে। সে কি বানর, তোরাও যাবি স্বর্ণলতার সাথে? হ্যাঁ দাদিমা, আমরাও যাব স্বর্ণলতার সাথে। আর আমরা থাকতে তুমি স্বর্ণলতাকে নিয়ে কোনো চিন্তাই করো না। আমরাই তো স্বর্ণলতাকে ছোট থেকেই দেখে শুনে রেখেছি, ওকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেছি। আর আমরা থাকতে স্বর্ণলতার কিচ্ছু হবে না। আমাদের বন্ধুর যে কোনো বিপদ আপদে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। ঠিক আছে বানর দাদা, তোমরাও আমার সাথে যাবে। দাদিমা, এখন আর তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। কিন্তু দিদি ভাই। আর কোনো কিন্তু না দাদিমা, আমাকে যে ওখানে যেতেই হবে। আমাদের বাবাকে যেভাবেই হোক কারাগার থেকে উদ্ধার করতেই হবে। কি রে হতচ্ছাড়ি, পেয়েছিস পদ্মবতীকে? না রানীমা, পুরো মহল খুঁজে দেখেছি, পদ্মবতীকে কোথাও খুঁজে পাইনি। কি, কোথাও পেলি না? এক রাতের মধ্যে মেয়েটা উধাও হয়ে গেল। দাসী, তোকে না আমি বলেছিলাম পদ্মবতীর দিকে নজর রাখতে? তাহলে ও এই মহল ছেড়ে পালিয়ে গেল কি করে? উফ, ইচ্ছে করছে এক একটার গর্দান নিয়ে নেই। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা, এক্ষুনি
এক্ষুনি পদ্মবতীকে খুঁজে নিয়ে আয়, যা। যথাজ্ঞা মহারানী, যাচ্ছি। কাউকে কোথাও যেতে হবে না, আমি চলে এসেছি। কি রে মুখপুরি, কোথায় গিয়েছিলি? তোকে না আমি বারণ করেছিলাম এই মহলের বাহিরে যেতে? মা, আমায় এই মহলে আর কতদিন বন্দি করে রাখবে বলো তো? আমার না একদমই ভালো লাগছিল না, তাই বাহির থেকে একটু ঘুরে আসলাম। আর তুমি চিন্তা করো না তো, আমি আমার বাবার এই মহল ছেড়ে কোথাও যাব না। বাবা রে বাবা, বাহিরের হাওয়া গায়ে লাগতে না লাগতেই দেখছি মেয়ের মুখের জোর বেড়ে গেছে। তুমি কি ভেবেছিলে মা আমাকে সবসময় ভয় দেখিয়ে দমিয়ে রাখবে? ওই দিন ভুলে যাও মা, ওই দিন শেষ। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? তুই মনে হয় আমার মারের কথা ভুলে গেছিস। দাঁড়া, আজকে তোকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। কে কে আমার বন্ধুর গায়ে হাত দেবে শুনি? আমি তার হাত কামড়ে ছিঁড়ে নেব। ওমা, এসব কি দেখছি? জঙ্গলের জীবজন্তু এই মহলে কি করছে? আর এরা কথা বলছে কি করে? ও বাবা! মা, ভয় পেও না, ওরা আমার বন্ধু, ওদেরকে আমি এই মহলে এনেছি। হতচ্ছাড়ি, বন্ধু পাতানোর মতো আর কাউকে পাসনি? কোথাকার জঙ্গলের পশু পাখি নিয়ে চলে এসেছিস? মা, ওরা পশু পাখি হলেও ওদের মন মানসিকতা তোমার মতো এতটা জঘন্য না। আর ওদেরকে আমি এখানে এনেছি, ওরা আমার সাথে এই মহলেই থাকবে। না, ওরা এই মহলে থাকতে পারবে না। সেনাপতি, ওদেরকে এখনই এখান থেকে বের করে দাও। দুষ্টু রানী, তুই আমাদের গায়ে হাত দেবি? তোকে কিন্তু বানর নাচ নাচিয়ে ছাড়বো বলে দিলাম। জঙ্গলের সব সঙ্গী ডেকে এনে তোকে কামড়ে কামড়ে মারবো। ও বাবা, এ কি ডাকাত বানর রে বাবা! কিভাবে কথা বলছে! থাক বানর দাদা, তুমি আমার মাকে কিছু বলো না, চলো আমার সাথে। দাদা ভাই, ওই পদ্মবতী দিনের পর দিন আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। এই কয়েকদিনে অনেকবার বেড়েছে, দিনের পর দিন আকাশে উড়ে বেড়াচ্ছে। উঠতে দে বোন, উঠতে দে। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে? ওর মরণ ঘনিয়ে এসেছে, তাই তো এতবার বেড়েছে। হ্যাঁ দাদা ভাই, তা যা বলেছ, ও মরার জন্যই এতবার বেড়েছে। তা না হলে ওর এত বড় সাহস হয় কি করে? ও কার সাথে লাগতে এসেছে তাও নিজেও জানে না। শুধুমাত্র এই সম্পত্তির জন্যই ওকে কিচ্ছু করতে পারছি না, না হলে ওকে কবেই মেরে ফেলতাম। শান্ত হ বোন, শান্ত হ। আর তো মাত্র 2 দিন আছে। ও হাত ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে এই 2 দিন ওর সাথে একটু ভালো ব্যবহার কর। ওকে কিছু বুঝতে দিস না। আর আজকের ঘটনার জন্য কালকে ওর কাছে গিয়ে মাফ চাবি। তুমি এসব কি বলছো দাদা ভাই? আমি ওর কাছে মাফ চাবো? হ্যাঁ বোন, চাইবি। মাঝে মধ্যে বড় কিছু পেতে হলে এইসব তো করতেই হয়। ও যেহেতু পাল্টে গেছে, আমাদেরও পাল্টে যেতে হবে। ওর সাথে ভালো ব্যবহার করবি, ভালোভাবে কথা বলে ওর মন জয় করে নিবি। ঠিক আছে দাদা ভাই, এই সম্পত্তি পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি, আর এইটা তো সামান্য কাজ। পদ্মবতী, আরে দাসীমা, আসো, এখানে বসো। তুমি ওদেরকে দেখে ভয় পেও না, ওরা আমার বন্ধু, তোমাকে কিচ্ছু বলবে না। পদ্মবতী, তুই এখানে আবার কেন ফিরে এসেছিস মা? আর মাত্র 2 দিন বাকি আছে, ওরা যে তোরে মেরে ফেলবে। তুই পালিয়ে যা তো, পালিয়ে যা। কি রে মা, তুই এইভাবে হাসছিস কেন? দাসীমা, তুমি খুব ভালো, তুমি এইভাবেই আমার বোনকে এতদিন আগলে রেখেছো, তাই না? তুই এসব কি বলছিস? বোন আগলে রেখেছি? তুই কি পাগল হয়ে গেলি নাকি রে মা?
না দাসীমা, আমি পাগল হয়ে যাইনি। আমি ঠিকই বলছি। পদ্মবতীর কাছ থেকে আমি সবই শুনেছি। তুমি খুব ভালো গো। পদ্মবতীর কাছ থেকে সব শুনেছিস? মানে কি? তুই কি বলছিস এইসব? আমি কে বলো তো দাসীমা, দেখি তুমি চিনতে পারো কি না। তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই পদ্মবতী, তবে একই রকম চেহারা, একই রকম কণ্ঠস্বর। তুই তুই স্বর্ণলতা? হ্যাঁ দাসীমা, তুমি ঠিক ধরেছ। ওমা, স্বর্ণলতা, তুই তো বেশ বড় হয়ে গেছিস। দাসীমা, তোমাদের পদ্মবতী এত বড় হয়ে গেছে, আর তোমাদের স্বর্ণলতা কি এখনো ছোট থাকবে? এর জন্যই তো বলি, আমাদের সহজ সরল পদ্মবতী হঠাৎ করে এত বাঘিনী হয়ে ফিরে এলো কি করে? তাহলে সকালের এইসব কাণ্ড তুই করেছিস, তাই না? হ্যাঁ দাসীমা, আমি করেছি। কিন্তু পদ্মবতী এখন কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ দাসীমা, আমার বোন এখন ঠিক আছে। তুমি ওকে নিয়ে চিন্তা করো না। আমার বোন এখন যেখানে আছে ভালোই আছে। চিন্তা করা ছাড়া যে আর উপায় নেই রে মা। মেয়েটা ছোট থেকে এতদিন অনেক অবহেলা আর অত্যাচার সহ্য করেছে। হ্যাঁ দাসীমা, আমি সব শুনেছি। যারা আমার বোন আর বাবার সাথে এতদিন অন্যায় করেছে, আমি তো তাদের শাস্তি দেওয়ার জন্যই এখানে এসেছি। তুমি শুধু আমার পাশে থেকো দাসীমা। তুই চিন্তা করিস না মা, আমি তোর সাথেই আছি। পদ্মবতী, আরে মা, তুমি এখানে বসো মা, কিছু বলবে? হ্যাঁ রে মা, তোকে তো অনেক কিছু বলার ছিল, কিন্তু কোন মুখে যে বলবো বুঝতে পারছি না। আরে মা, বলো না। আমি তো তোমার মেয়ে, আমার সামনে এত সংকোচ বোধ করো না। মারে, তুই আমাকে মাফ করে দে। আমি এতদিন তোর সাথে অনেক অন্যায় করেছি। তুই আমাকে আপন মা ভাবলেও আমি তোকে সবসময় সৎ মেয়েই ভেবেছি। তোকে অনেক অত্যাচার করেছি, আমাকে তুই মাফ করে দে মা। আমি সত্যি এইসবের জন্য খুবই লজ্জিত। মা, তুমি এসব কি বলছো? মা হয়ে মেয়ের কাছে মাফ চাইছো কেন? আর মা হিসেবে তো তুমি মেয়েকে শাসন করতেই পারো, ওতে আমি কিছু মনে করিনি। সত্যি বলছিস মা? হ্যাঁ মা, আমি সত্যিই বলছি। তোমার শাশুড়ি আমার কাছে আশীর্বাদ। আমার লক্ষ্মী মেয়েটা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। তুই যা চাবি এখন থেকে তাই হবে। ঠিক আছে মা। মা, তুমি কি ভেবেছ তোমার ছলাকলা আমি ধরতে পারবো না? এই ছলনা করেই তো আমার বাবার ওই হাল করেছ। আমি আর তোমার ছলনায় পড়ব না মা। দাসীমা, খাবারে ঘুমের ওষুধ ঠিক মতো দিয়েছিলে তো? হ্যাঁ রে মা, ঠিক মতোই দিয়েছি। আর এত মজা করে রান্না করেছি যে একেবারে সবাই সেটে পুটে খেয়ে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মহলের সবাই ঘুমিয়ে যাবে। বাহ দাসীমা, খুব ভালো করেছ। ওরা ঘুমিয়ে গেলেই আমাদের কাজ শুরু করতে হবে। দেখতে দেখতে রাত গভীর হয়ে গেল। রাজমহলের সবাই ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন। আর এই সুযোগেই পদ্মবতী আর দাসীমা মহারাজাকে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে পড়ল। তারা মহারাজাকে বাড়িতে এনে এক তান্ত্রিক বাবাকে খবর দিল। আর তান্ত্রিক বাবা তার তন্ত্রমন্ত্র আর ভেষজ ওষুধ দিয়ে মহারাজাকে সুস্থ করে তুলল। বাবা, ও
ও বাবা, তোমার এখন কেমন লাগছে? তুমি কথা বলার চেষ্টা করো বাবা, দেখো তো পারো কি না, আর শরীরটা একটু নাড়ানোর চেষ্টা করো। হ্যাঁ রে মা, এই তো আমি কথা বলতে পারছি আর শরীরও নাড়াতে পারছি। আমি জানতাম আমার পদ্মবতী একদিন ঠিকই আমায় সুস্থ করে তুলবে। কিন্তু বাবা, আমি তো তোমায় সুস্থ করিনি, তোমায় কারাগার থেকে এখানে এনে সুস্থ করেছে তোমারই আর এক মেয়ে। তুই এসব কি বলছিস রে মা? আমি তো নিজের চোখেই দেখলাম তুই আর দাসী মিলে আমাকে কারাগার থেকে মুক্ত করলি। আর আমার তো একটাই রাজকন্যা ছিল, তাহলে আর একটা রাজকন্যা কোথা থেকে এলো? বাবা, তুমি যাকে দেখেছিলে সে ছিল স্বর্ণলতা। আমরা দুজন যমজ বোন, আর স্বর্ণলতাই আমার জায়গায় মহলে প্রবেশ করে তোমাকে উদ্ধার করেছে। তুই এসব কি বলছিস রে মা? হ্যাঁ মহারাজা, পদ্মবতী ঠিকই বলছে। আমি আপনাকে সব ঘটনা খুলে বলছি। একথা বলেই দাসীমা মহারাজাকে পূর্বের সব ঘটনা খুলে বলল। কি সেই দিন আমার যমজ 2টি কন্যা হয়েছিল? দাসী, আমার আরেক মেয়ে কোথায়? ওকে আমার কাছে নিয়ে আয়। আমি আমার 2 রাজকন্যাকে মন ভরে দেখব। স্বর্ণলতা, এদিকে আয় মা। এই তো আমার আর এক মেয়ে। হ্যাঁ রে দাসী, তুই ঠিকই বলেছিলি, আমার 2 মেয়ে দেখতে একদম একই রকম। আজ তো আমার সুখের কোনো সীমাই নেই। আমার 2 রাজকন্যা এখন আমার সাথেই আছে, আমার আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ বাবা, আমাদের চিন্তা তো শেষ, কিন্তু যারা এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ বাবা, স্বর্ণলতা ঠিকই বলেছে, এখন তো ওই রানী আর মন্ত্রীর একটা ব্যবস্থা করতে হবে। চলো বাবা, রাজমহলে চলো। রাজামশাই তার 2 রাজকন্যাকে নিয়ে মহলে প্রবেশ করলো, আর মহলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রাজামশাই দুষ্টু রানী আর মন্ত্রীকে আটকে ফেলল। সেনাপতি, এই 2 বিশ্বাসঘাতকের আমি মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এদেরকে এখনই আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। এতদিন ওরা এই রাজ্যের মানুষের উপর অনেক জুলুম করেছে, এদেরকে কঠিন শাস্তি দেবে। যাও, এখনই নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। আজ থেকে আমার এই রাজ্যে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আর এই রাজ্য এখন থেকে দেখে শুনে রাখবে আমার 2 রাজকন্যা। বাবা, তুমি এসব কি বলছো? আমরা কি এত বড় দায়িত্ব নিতে পারবো? হ্যাঁ মা, পারবি, তোরাই পারবি এই রাজ্যকে সামলাতে। আর কেউ যদি এই রাজ্যের শান্তি নষ্ট করতে চায় তাকে উচিত শিক্ষা দিবি। ঠিক আছে বাবা। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন এইরকম গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।